আমরা তো স্বপ্ন অনেকেই দেখি, কিন্তু আমরা জীবনটা স্বপ্ন বাস্তবায়ন না করেই কাটিয়ে দিই। আব্দুল আবু সাঈদ স্যারের তিনি এত বড় একটা কাজের স্বপ্ন দেখেছেন এবং সেটা আমরা দেখছি যে বাস্তবায়িত হয়ে যাচ্ছে। আব্দুল আবু সাঈদের অনেক স্বপ্নের মতোই আরেকটি বিশাল স্বপ্ন ছিল বাঙালির সকল চিন্তামূলক রচনা। শুধু সেটা চিন্তামূলক রচনা বললে আসলে ঠিক হবে না, বাঙালি মনীষীদের চিন্তামূলক রচনাগুলোকে একসাথে করা। ধরুন আপনি জানতে চেয়েছেন ইতিহাসের কোনো একটি রচনা সম্পর্কে, ইতিহাসের কালেকশনের মধ্যে গেলে আপনি পেয়ে যাচ্ছেন সেই লেখাটা। গবেষক হিসাবে, পাঠক হিসাবে একটা বিরাট সুবিধা। তো এই স্বপ্নটা আব্দুল আবু সাঈদ দেখেন, কিন্তু এটা বাস্তবায়ন করবো কেন, সেটা তো একটা অন্যরকম আলোচনা। তো বাস্তবায়নের কাজও চলতে থাকলো, 2000 থেকে শুরু হলো, 2010 পর্যন্ত চলতে থাকলো। লেখা কালেক্ট করা হলো, কম্পোজ করা হলো। তারপর হঠাৎ ঠিক মনে হচ্ছে যেন কাজটা আর আগাচ্ছে না। কারণটা কি? এই যে বইগুলি একসাথে হচ্ছে, তখনও ঠিক কম্পাইল হয়নি, তখন ঠিক এই চেহারাটাতে আসেনি, কিন্তু কম্পোজ করা হয়ে গেছে, একটা মেকআপ দাঁড়িয়ে গেছে, একটা সাইজও করা হলো, কিন্তু কিছুতেই আব্দুল আবু সাঈদের মনোভূত হচ্ছে না। কেউ আমরা বুঝতেও পারছি না কেন হচ্ছে না, কোথায় যেন সামথিং ইজ মিসিং। তারপর 2010-এর পরে 2021-এ এসে একজনকে পাওয়া গেল, যে পাবলিকেশন এবং আব্দুল আবু সাঈদের মাঝখানে একটা যোগ সংযোগ করতে পারে। তিনি জাফর আহমেদ রাশেদ। উনি কবি এবং প্রকাশনা কর্মী। রাশেদ ভাই, আপনি আমাদের সাথে এই প্রকল্পের সাথে জড়িত হলেন 2021-এ। আপনি আসলেন কি ভেবে আসলেন? এই কাজটা হচ্ছিল সেটা আমিও জানতাম। আমি একটা প্রস্তাব পাই, সেটা হলো যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহের যে খণ্ডগুলো তৈরি হয়েছে সেগুলো ভূমিকা দেখা, মেকআপ দেখা, অর্থাৎ সেখানে এমন কিছু আমার চোখে পড়ে কিনা যেখানে হয়তো একটা সামঞ্জস্য বিধানের ক্ষেত্রে একটা দৃষ্টির একটা আলাদা চোখের দরকার আছে। তখন আমি বললাম যে আমি এই কাজটা করব, কিন্তু আসলে একজন সার্বক্ষণিক সহায়তাকারী আমার দরকার। তখন আমাকে ফিরোজী এতেশামকে নেওয়া হলো। উনি সপ্তাহে 4 দিন কাজ করেন আমার তত্ত্বাবধানে। খণ্ডগুলো দেখতে দেখতে আমাদের মনে হলো যে আসলে যদিও এটা মেকআপ হয়েছে, বিন্যস্ত হয়েছে, কিন্তু কিছু কাজ এখানে দরকার। সেগুলোর জন্য আমি একটা তালিকা করলাম, যেমন শিরোনামগুলোর একটা সমতা থাকা দরকার, যে শিরোনামগুলো থাকবে 200 খণ্ড ব্যাপী। আমরা ইনভাইট করলাম এবং আমি সে বিষয়ে একটা নোট দিলাম। ধরা যাক ইতিহাস হচ্ছে 18 খণ্ডের একটা কাজ, সমস্ত 18 খণ্ড মিলে একটা ভূমিকা। এটা হচ্ছে ইতিহাসের প্রথম খণ্ড। সেইখানে আপনি দেখবেন যিনি সম্পাদক তিনি একটা পুরো 18 খণ্ড ইতিহাসের ব্যাপারে এবং বাঙালির ইতিহাস চিন্তার একটা সারমর্ম সেই ভূমিকায় তুলে ধরেছেন। আবার প্রতিটা খণ্ডে ওই খণ্ডের রচনাগুলোকে নিয়ে একটা ভূমিকা থাকবে। পরে স্যার একটা পরামর্শ দিলেন যেটাকে আসলে পাঠকের জন্য অনেক জরুরি ছিল, সেটা হলো 16টা বিষয়ে তো 208 খণ্ডের মতো প্রায়। তো আবার আমরা ইতিহাসকে ধরি, প্রথমে আমরা ইতিহাস চেপেছি যেহেতু, সেখানে আপনি দেখবেন যে এই 18 খণ্ড ইতিহাসের মধ্যে যত রচনা আছে সেগুলোকে বিষয় ধরে একবার বর্ণানুক্রমিক সূচি তৈরি করেছি আমরা, আবার লেখক ধরে আরেকটা বর্ণানুক্রমিক সূচি তৈরি করেছি। কারণ আমি যে জানি না কোনো কিছু, শুধু হয়তো লেখকের নাম জানি, আমি জানি না রচনাটা কি। শুধু লেখকের নাম ধরে ঘাটলে কিন্তু আপনি রচনাটা বের করতে পারবেন। এমনকি ধরেন আপনি চাইলেন যে ইতিহাসের মধ্যে রবীন্দ্রনাথের কি কি লেখা আছে, আপনি লেখক ভিত্তিক সূচিপত্রে যাবেন, সেখানে রতে গিয়ে রবীন্দ্রনাথ বের করবেন এবং রবীন্দ্রনাথের যদি 10টা লেখা থাকে সেই 10টা লেখাকেও আবার বর্ণানুক্রমে সাজানো হয়েছে। অর্থাৎ এটা টাফ কাজ। সেই জন্য 30 জন কর্মী এক বা একাধিক দিন সমস্ত খণ্ডে একটা সমতা বিধান করলাম।
মানে কিছু যদি আমি খুঁজে পেতে যাই খুব সহজে আপনি তা খুবই পাবেন। সহজ। ধরেন আপনি চাচ্ছেন যে বাঙালির ইতিহাস বলে কোনো বই ছিল কিনা, বা আপনি সিরাজদৌল্লা বিষয়ে পড়তে চাচ্ছেন। আপনি যখন সিরাজদৌল্লা দন্তসতে গিয়ে যাবেন, সেখানে দেখবেন যে সিরাজদৌল্লা নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন, সিরাজদৌল্লা নিয়ে অক্ষয় কুমার দত্ত লিখেছেন। ফলে আপনি সিরাজদৌল্লা নিয়ে কি কি লেখা এই সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। আমি প্রুফের ব্যাপারে বলবো, মূল টেক্সটে প্রুফে আমি খুব কম ভুল পেয়েছি। এখানে যারা প্রুফ দেখেছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয়েছে যে দায়িত্বশীলতার সঙ্গে দেখেছেন। 208 খণ্ড একটা চিন্তামূলক রচনা সংগ্রহ উপস্থাপনের জন্য 23 বছর, হয়তো একটু বেশি সময়, আসলে খুব বেশি সময় না। মানে এত বিবেচনা করে যে ধরনের রচনা এখানে রাখা হয়েছে, সেই বিবেচনাটা হয়তো করার মতো সময় থাকতো না। এখন হয়তো একটা ইউনিফর্ম হয়েছে, একটা সমতা বিধান করা হয়েছে যে প্রত্যেক খণ্ডে উদ্ধৃতিগুলোর উপর নিচে আপনি একই স্পেস পাবেন, বামে একই স্পেস পাবেন, সব উদ্ধৃতি একই পয়েন্টে পাবেন, সব সূচিপত্র একই রকমভাবে করা হয়েছে। তো এক একটা বিষয়ের মধ্যে কি পাবো আসলে? আসলে আপনি যদি আমাকে বলতে বলেন, আমি একটু উঠি, আমার আসলে এগুলো দেখতে খুব ভালো লাগছে। আসলে যে বিষয়, ধরুন যে ইতিহাস, বিষয়গুলো কি কি ছিল রাশিদ ভাই? দর্শন, সঙ্গীত, চলচ্চিত্র, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, নারী, সব মিলে 16টা বিষয়। আসলে এর গুরুত্বটা কোথায় আমি যেটা অনুভব করেছি, বলছি যে আমরা 200 বছরের বাঙালি মনীষীদের চিন্তা। ধরেন আমরা যদি উদাহরণ হিসেবে দর্শনকে নেই, আপনি যে শুধু 200 বছরের বাঙালি মনীষীদের চিন্তাকে পাচ্ছেন তা না। আসলে আপনি প্রকারান্তরে বিশ্বের দর্শনকে এর মধ্যে পেয়ে যান, কারণ আমরা তো বিশ্বের বাইরে না। গত 2500 বছরের দর্শনের ইতিহাস, কারা বড় বড় দার্শনিক ছিলেন, তারা কি চিন্তা করেছেন, বাঙালি মনীষীরা তো সেগুলো নিয়েও কথাবার্তা বলেন। নিশ্চয়ই। না হলে বাংলায় যে বিরাট বিরাট দার্শনিকের জন্ম হয়েছে তা না। আবার রবীন্দ্রনাথের মতো দার্শনিকের জন্ম কিন্তু বাংলাদেশেই হয়েছে। অতএব আমরা রবীন্দ্রনাথের যেমন দর্শন বিষয়ে তার মৌলিক চিন্তাগুলো দেখতে পাবো, একই সঙ্গে সক্রেটিসের আমাদের কি ভাবনা সেটাও দেখতে পাবো। তার মানে হচ্ছে যে পৃথিবীব্যাপী দর্শনের যে চিন্তা ভাবনা, যে স্কুলিংগুলো, সেগুলো নিয়েও কিন্তু তারা কথা বলছেন। ইতিহাসের কথা যদি বলেন, বাংলা ভাষায় ইতিহাস নিয়ে যারা আসলে খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছেন, তাদের প্রত্যেকে এই 18 খণ্ডের মধ্যে সংকলিত হয়েছে। সেখানে রবীন্দ্রনাথ যেমন আছেন, আপনি রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে পাবেন, নেহারঞ্জন রায়কে পাবেন, যদুনাথ সরকারকে পাবেন, এমনকি মমতাজুর রহমান তরফদারকে পাবেন, আপনার মোগল আমলের বিশেষজ্ঞ আব্দুল করিমকে পাওয়া যাবে। মানে আবার আব্দুল করিমের লেখাটা হচ্ছে অনুবাদ, ওনার গবেষণা ছিল ইংরেজিতে। তার মানে দেখুন কিভাবে আমরা দীর্ঘকালকে অবলম্বন করে বা কালকে ধরে আমরা একটা জ্ঞান কাণ্ডের উপস্থিতি আমরা একটা বিষয়ের মধ্যে দেখতে পাবো। আবার এমনও কি আছে না, বেশ বিলুপ্ত প্রায়, খুঁজেই পাওয়া যাচ্ছে না, এরকম অনেক লেখা পাচ্ছি। ভালো একটা প্রশ্ন, যে ধরেন কম বিখ্যাত অনেক চিন্তার লেখক আছেন যাদের লেখা হয়তো খুব বেশি মানুষ পড়েনি, কিন্তু আসলে লেখাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোও এখানে সংকলিত হয়েছে। পাশাপাশি আমি আরেকটা কথা স্মরণ করে দিতে চাই, আমি বলছি না যে এই সংকলনগুলোতে যা সংকলিত হয়েছে বাংলার সব ভালো লেখা এর মধ্যে আসছে, হয়তো তা নাও হতে পারে, হয়তো 2-1টা লেখা এর বাইরে থাকতে পারে। কারণ এত বিষয়ের এতজন যোগ্য লোক একসঙ্গে উপস্থিত করা এটা খুব টাফ, আমরা যেখানে একজন লোকই খুঁজে পাই না। ফলে হয়তো এখানে কিছু অপূর্ণতা থাকতে পারে। আমরা দেখবো যে ভবিষ্যতে এইসব বিষয়ে যারা কথা বলবেন, লিখবেন, আমাদের কাছে পরামর্শ আসবে, এটা একটা নিরন্তর প্রক্রিয়া চলতে থাকবে। আমরা শুরুটা হলো গুরুত্বপূর্ণ রচনা পাঠ গিয়ে হয়ে থাকে, সেগুলো নিশ্চয়ই পরবর্তী সংস্করণগুলোতে ধীরে ধীরে সংকলিত হবে, এবং যেটুকু অপূর্ণতা থাকবে সেটা ক্রমশ পূর্ণতার দিকে এগিয়ে যাবে। কিন্তু এটা চলতে থাকবে, এটা বড় কথা হচ্ছে। এটা শুরু হলো, এগুলি প্রকাশিত হয়ে যাচ্ছে, এবং ভবিষ্যতে এইটাতে আরো সংযুক্ত হওয়ার অবকাশ থাকছে। ধন্যবাদ আপনাকে।